এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয়ের সমাধান করি সেক্ষেত্রে এটি ৮ নং সমন্বয়ে বলা আছে ১,০০০ টাকার অব্যবহৃত মনিহারি সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা। তো এই সমন্বয়টা আমরা সমাধান করব কিভাবে? এখানে কিন্তু দুইটা সমন্বয়, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আরেকটা হচ্ছে অব্যবহৃত মনিহারি। তো সমাপনী মজুদ পণ্য দুই জায়গায় বসবে। কোথায়? একবার বসবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, বিয়োগ হবে, আরেকবার সম্পদ পাশে বসবে। আবার অব্যবহৃত মনিহারি যে ১,০০০ টাকা, এইটাও কিন্তু এই একবার সম্পদ পাশে বসবে আর একবার মনিহারি থেকে বিয়োগ হবে পরিচালন ব্যয়ের মধ্যে। এবং এই যে সমাপনী যখন ২০,০০০ টাকা লিখব, ২০,০০০ টাকার মধ্যে যেহেতু ১,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে, সেই জন্য সমাপনী মজুদ পণ্য যেখানে যেখানে লিখব সেইখানে ২০,০০০ থেকে ১,০০০ বিয়োগ হবে। যেমন আমি দেখাচ্ছি, লক্ষ্য করি। প্রথমে আয় বিবরণীতে কিভাবে লিখব? আয় বিশদায় বিবরণীতে এটা লেখার জন্য আমি কাল্পনিক কিছু তথ্য লিখব। যেমন বিক্রয় লিখলাম, মনে করি বিক্রয় দেওয়া আছে ৬০,০০০ টাকা, ৮০,০০০ টাকা, আমি কাল্পনিক লিখলাম। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি। মূলত সমাপনী মজুদ পণ্যটা কীভাবে এখান থেকে আমরা মাইনাস করে দেখাবো সেটাই আমি এখানে উপস্থাপন করতেছি। তার জন্য বিক্রয় কাল্পনিক ব্যবহার করলাম ৮০,০০০ টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে মনে করি প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা প্রশ্নে দেওয়া আছে, মনে করি। আর ক্রয় দেওয়া আছে মনে করি, বা ক্রয়কৃত পণ্যের ব্যয়। ক্রয়কৃত পণ্যের ব্যয় বলতে বোঝায় প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় পরিবহন, এগুলি সব যোগ করে ক্রয়কৃত পণ্যের ব্যয় হয়। তো যাই হোক, এই কটা তথ্য এখানে কোথাও দেওয়া নেই, কিন্তু আমি কাল্পনিক লিখেছি বোঝানোর জন্য। প্রারম্ভিক মজুদ পণ্য আর এই ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করে আমরা এখানে লিখি। এখান থেকে তো সমাপনী মজুদ পণ্য বিয়োগ করি। এখন সমাপনী মজুদ পণ্য এখান থেকে বিয়োগ করব কত টাকা? এই ২০,০০০ টাকা, তাই না? কিন্তু এই অঙ্কে ২০,০০০ টাকা বিয়োগ হবে না, কারণ এই সমাপনী মজুদ পণ্যের মধ্যে মনিহারি আছে। তো মনিহারি ভুলক্রমে সমাপনী মজুদ পণ্যের মধ্যে রয়েছে। তাহলে এখন ঠিক করতে হলে সমাপনী মজুদ পণ্য থেকে মনিহারি বিয়োগ হবে। সমাপনী মজুদ পণ্য থেকে যদি মনিহারি বিয়োগ হয়, তাহলে এই ২০,০০০ থেকে ১,০০০ বিয়োগ করে আমরা যে টাকা পাবো ১৯,০০০ টাকা, সেটা এখানে লিখব। এবার এই ৭০,০০০ টাকা থেকে ১৯,০০০ টাকা বিয়োগ করে কত হবে সেটা এখানে লিখব, এবং এইটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে এটা থেকে এটা বিয়োগ করে আমরা মোট মুনাফা পাই, এটা তো পাই, তাই না? আচ্ছা, এখন আমি মূলত এখানে যে জিনিসটা আজকের শেখার মূল বিষয় সেটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য তো এখান থেকে আমরা বিয়োগ করি, কিন্তু সে বিয়োগ যখন করব তখন এই ২০,০০০ টাকা বিয়োগ করব না। তাহলে কিভাবে বিয়োগ করব? ২০,০০০ থেকে ১,০০০ বিয়োগ করে যে ১৯,০০০ টাকা থাকে সেইটা এটা থেকে এটা বিয়োগ করে এখানে দেখাবো। এখন আমি পাশাপাশি বিয়োগ করেছি ২০,০০০ থেকে ১,০০০ টাকা, তোমরা ইচ্ছে করলে এখানে লিখে বিয়োগ করতে পারো। আরেকটা বিষয় সেটি হচ্ছে এই যে অব্যবহৃত মনিহারি ১,০০০ টাকা, এটা কিন্তু আমরা যখন পরিচালন ব্যয় লিখব, মনিহারি লিখব যখন পরিচালন ব্যয়ের মধ্যে, সে মনিহারি থেকেও কিন্তু বিয়োগ হবে। সেজন্য আমি এখানে লিখে দিলাম আবার মনিহারি হতে বিয়োগ হবে এই ১,০০০ টাকা, এবং সম্পদ পাশে লিখতে হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে অব্যবহৃত মনিহারি ১,০০০ টাকা আছে, এটা কিন্তু মনিহারি থেকে বিয়োগ করব পরিচালন ব্যয়ের মধ্যে। আবার সম্পদ পাশে লিখবো। আচ্ছা, সম্পদ পাশে কীভাবে লিখবো আমি এটা দেখিয়ে দিচ্ছি। সম্পদ পাশে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন চলতি সম্পদ পাশে একবার লিখব সমাপনী মজুদ পণ্য। এখন সমাপনী মজুদ পণ্য কত টাকা লিখব? ১৯,০০০ টাকা লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ওই যে সমাপনী মজুদ পণ্য কিছুক্ষণ আগে দেখলাম ২০,০০০ টাকা, তার মধ্যে এই অব্যবহৃত মনিহারি ১,০০০ টাকা অন্তর্ভুক্ত ছিল। তাহলে সমাপনী মজুদ পণ্য ২০,০০০ থেকে ১,০০০ অব্যবহৃত মনিহারি বিয়োগ করে এই ১৯,০০০ টাকা বসবে সমাপনী মজুদ পণ্য, এবং তার নিচে লিখব অব্যবহৃত মনিহারি নামে আবার ওই ১,০০০ টাকা লিখব। অর্থাৎ চলতি সম্পদ পাশে সমাপনী মজুদ পণ্যও বসবে, অব্যবহৃত মনিহারিও বসবে। এইভাবে আমরা লিখতে পারি।